আপুটা যখন চাইছে না তোর সাথে যেতে, তাহলে জোর করছিস কেন? তোদের মতো ছেলেদের কারণে মেয়েরা বাইরে চলাচল করতে পারে না। মন তো চাচ্ছে তোর চোখের মণিগুলো বের করে নেই। এত সুন্দর মেয়ের সাথে এত সুন্দর। না, তোকে তোর ভাষায় বোঝাতে হবে দেখছি। রাজ কথাটা বলে সাইদও তার সাথে সবাইকে মারতে লাগলো। সাইদকে মেরে মাটিতে ফেলে রেখে রাজ নিতুকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাজ নিতুকে জিজ্ঞাসা করে, আপু, তুমি ছেলেটাকে চিনো? আমার বাবার বন্ধুর ছেলে। ওই ছেলে একটা খারাপ ছেলে। আপু, তুমি এখন বাসায় যেতে পারো। ধন্যবাদ ভাইয়া। নিতু চলে গেলে রাজও পেছনে ঘুরে যেই সামনে হাঁটতে যাবে তখন রিমি বলে, ওয়েট নায়ক সাহেব। নায়ক মানে? কালকে একটা বাচ্চার প্রাণ বাঁচালে আর আজকে একটা মেয়েকে বাঁচালে, তাই বললাম। কালকে যেটা করেছে সেটা আমার দায়িত্ব ছিল, আজকে ও যা করছিস সেটাও আমার দায়িত্ব ছিল। বুঝলাম। আমি কি যেতে পারি এখন? আমি কি জড়িয়ে ধরেছি তোমায়? রাজ পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা দিল আর মনে মনে বলে, এই মেয়ের মাথায় সমস্যা আছে নিশ্চয়ই, না হলে কী সব আবল তাবল কথা বলে। এর থেকে দূরে থাকতে হবে। এদের মতো বড়লোকদের বিশ্বাস করতে নেই। এইদিকে সাইদকে তার কয়েকজন সহযোগী হাসপাতালে নিয়ে যায়। কিছু সময় পর চিপি চলে আসে হাসপাতালে আর জিজ্ঞেস করে সাইদের এমন অবস্থা কে করলো। তখন সবাই কলেজের সবকিছু খুলে বলে। হঠাৎ করে জিপি এর ফোন বেজে উঠল। জেপি কল রিসিভ করে বলে, হ্যাঁ রানিমা, বল। সাইডকে কল দিচ্ছি কিন্তু কল রিসিভ করছে না কেন? আর কাজের আপডেট কি? রানিমা, তোকে যে এখনই দেশে আসতে হবে রে। সাইদ আজকে গিয়েছিল নিতুর কলেজে, কিন্তু একটা ছেলে সাইদকে খুব বাজেভাবে মেরেছে আর ডাক্তার বলেছে সাইদ কোমায় চলে গেছে। কি? কার এত সাহস যে আমার ভাইয়ের গায়ে হাত দেয়? ছেলেটার সম্পর্কে কেউ কিছু জানে না। আর শোন, আর 1 মাস পর মাইনিং ও পাথরের সবচেয়ে বড় টেন্ডার পাস হবে। আমাদের যা করার তা এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে চৌধুরী কোম্পানির ধ্বংস শুরু করতে হবে এবং ওদের থেকে সবচেয়ে বড় অ্যামাউন্ট আমাদের কাউন্ট করতে হবে। আমি আসছি বাবা, কালকে সকালেই আসছি। 20 বছর ধরে এই টেন্ডারটার জন্য এত কিছু করা, এটা আমাদের পেতেই হবে। শোন মা, হ্যাঁ বাবা বলো। আমি শুনেছি একটা নতুন কোম্পানিও নাকি টেন্ডার জমা দেবে। এখন বাজেট কত হতে হবে? আমি যেমন বলি তেমন করো, এতে করে আমাদের বেশি টাকা খরচ করতে হবে না। তার জন্য তুমি একজন ইনভেস্টর প্রয়োজন, যা তোমাকে এই 1 মাসের ভিতরে খুঁজে বের করতে হবে। আর একটা কথা বাবা, পারবে তো তুমি? হ্যাঁ, হয়ে যাবে। তুই কালকে এসে তুই সুসংবাদ পেয়ে যাবি। জেপি ফোনটা রেখে হাসপাতালে ওয়েটিং রুমে বসে আছে। এদিকে রানীমা তার লোকদের ফোন দিয়ে বলে, কাজে নেমে পড়ো সবাই। আমি কালকেই যেন একটা সুসংবাদ পেয়ে যাই। আমি দেশে আসছি আর ওদের টেন্ডারের সকল ইনফরমেশন আমার চাই। ওরা কত টাকা কাউন্ট করবে সেটা আমাকে জানাতে হবে। আর শোন, তোদের কাজে কেউ কোনো ঝামেলা সৃষ্টি করলে তাকে মেরে শুয়ে দিবি। এইদিকে আরিফ বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে তার বাবার সাথে খাবার টেবিলে বসে তার বাবাকে বলে, বাবা, আর 1 মাস পর টেন্ডার পাস হবে, কিন্তু আমাদের টেন্ডার জমা হয়নি এখনো। কত টাকার বাজেট হবে? 6,500 কোটি টাকা। তবে খুব সাবধানে জমা করবে। জাহিদ কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী। জাহিদ যেন কিছুতেই জানতে না পারে এই মিটিংয়ের পাথরের ক্যারিং থেকে আমাদের 90% টাকা আসে। ব্যবসায়ী জগতে আমাদের শত্রুর কোনো অভাব নেই। আচ্ছা বাবা। বাবা, আর 1 মাস পর রাহুলের জন্মদিন, তাই ভাবছিলাম। হ্যাঁ বৌমা, করো যা করেছি ছেলেটার সাথে আমরা, এতে করে যদি নিজের পাপের শাস্তিটা যদি কিছুটা কমে। জানি আমার শাস্তি হয়তো কমবে না কখনো। কথাগুলো বলে রাহুলের বাবার চোখে জল মুছে খাবার টেবিল ছেড়ে উঠে পড়েন আর আরিফ তার খাবার খেয়ে চলে যায়। নিপুণ তার শাশুড়ির রুমে গিয়ে বলে, মা চলুন, খাবার খেয়ে নেবেন। আমার খিদে নেই বৌমা, তুমি খেয়ে নাও। মা, নিজেকে আর কত এভাবে কষ্ট দিবেন? যতদিন আমার মৃত্যু না হয় ততদিন নিজেকে কষ্ট দিব এভাবে। আমি আমার ভুলের জন্য নিজের ছেলেকে হারিয়েছি, তাই নিজেকে শাস্তি দিচ্ছি। এতদিন হয়ে গেল, আমার মেয়েটাও আমার সাথে কথা বলে না।
আমি দেখা করতে গেলে আমার সাথে দেখা করে না। সবই আমার পাপের শাস্তি। মা চলুন, খেয়ে নেবেন অল্প করে। না বৌমা, আমার খিদে নেই। নিপুণ রুম থেকে বের হয়ে সোফায় বসে কল দিল নিপার নাম্বারে। কিছু সময় পর নিপা কল রিসিভ করে বলে, হ্যাঁ নিপুণ বলো। আপু কেমন আছেন? আছি ভালোই, তুমি কেমন আছো? আছি ভালো আপু। সৌরভ কেমন আছে? ভালো আছে আপু। আপু একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আপু আপনি যদি বাড়িতে আসতেন একবার। মা বাবা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। বলতে গেলে মা বাবার শরীরের অবস্থাও ভালো না। আরিফ এখনই সব কিছুর দেখাশোনা করছে। নিপুণ সবকিছু জানার পরেও তুমি কি করে বলতে পারছো আমায়? আপু কি করব বলুন, মা বাবার কষ্ট সহ্য হচ্ছে না। রাহুলকে যে আমি নিজের ছোট ভাই মনে করতাম, কিন্তু আপু আর 1 মাস পর রাহুলের জন্মদিন। আপনি আসবেন তো? দেখি, ভালো থেকো। নিপুণ কল রেখে অল্প কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে নাস্তা করে পড়তে বসে। পড়া শেষ করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয় বাসা থেকে। রাজ বাসা থেকে কিছু দূর আসার পর হুট করে একটা গাড়ি এসে রাজকে ধাক্কা দিল, আর রাজ গাছের গুড়ির সাথে বাড়ি খেয়ে ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে এসে রাজের পাশে দাঁড়ায়। লোকগুলো রাজের রক্তাক্ত ছবি তুলে নিয়ে কিছুক্ষণ পর লোকগুলো চলে যায়। রাজকে রিমি কল দিয়ে যাচ্ছেন, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। একদিন পর রাজের জ্ঞান ফিরছে। রাজ পাশে তাকিয়ে দেখতে পায় রাজের পাশে রবিন আর রিমি বসে আছে। তখন রাজ বলে, কিরে রবিন, তুই এখানে কেন? তোর জ্ঞান ফিরেছে, দাঁড়া আমি ডাক্তার নিয়ে আসছি। এখন কেমন লাগছে তোমার? ভালো। যাক বাবা। এই যে ম্যাম, আপনি এখানে কি করে? চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে কেন? কি হলো, কথা বলছেন না কেন? আমি এখানে থাকলে কি সমস্যা হবে? এত তেরা তেরা কথা বলেন কেন? আসুন ডাক্তার আসুন। ডাক্তার এসে রাহুলকে দেখে পরীক্ষা করে চলে যায়। তখন রবিন বলে, এখন বলতো কি করে হলো এমনটা? আরে আমি কলেজে আসছিলাম, তখনই হঠাৎ করে একটা গাড়ি এসে আমায় ধাক্কা মারে। আর আমি কি জানি একটার সাথে ধাক্কা খেলাম, তারপর বলতে পারি না কিছুই। দেখে শুনে চলাফেরা করবি না। আমাকে দেখে তোর বাচ্চা মনে হয় কি রবিন? বাচ্চা না হলে এমন হতো নাকি? এই রবিন, এই বদমেজাজি মেয়ে এখানে কেন? কি বললি তুই, আমি বদমেজাজি? হ্যাঁ বলেছি, কি করবি? তোরে আমি কাঁচা খেয়ে ফেলবো কিন্তু। তোকে বদমেজাজি মেয়ে বলা ভুল হয়েছে আমার। তুই তো আস্ত একটা রাক্ষসী মেয়ে। শালা আজকে তোরে। আয় এদিকে, তোকে তো আমি। এই চুপ, একদম চুপ। কি শুরু করেছিস তোরা বাচ্চাদের মতো? রাজরিমি না থাকলে কি হতো তোর? মানে উনি না থাকলে কি হতো? রবিন বাদ দে না। রিমি তোকে হাসপাতালে নিয়ে এসেছে খুব বাজে অবস্থায়, আর তারপর বাসিদি থেকে আমার নাম্বার নিয়ে আমাকে কল দিয়ে আসতে বলল। তার মানে ওই রাক্ষসী মেয়ে কি আমাকে? রবিন তোকে বলেছিলাম ওরা না বলতে। দেখছিস না কেমন করে আমায় দোষী মনে করছে? এই জন্যই কথায় বলে মানুষের ভালো করতে নেই। রাক্ষসী মেয়ে মানুষের ভালো করেছে, এটা লোকে শুনলে হাসবে। রবিন আমি গেলাম। রিমি কথাগুলো বলে কেবিন থেকে বের হয়ে যায়। তখন রবিন রাজের পাশে বসে বলে, মেয়েটা তোর জন্য এত কিছু করলো আর তুই মেয়েটাকে কথা শুনিয়ে দিলি? ওর রাগান্বিত চেহারা দেখতে আমার ভালো লাগে, তাই ওকে রাগালাম। চিন্তা করিস না, কালকে সকালে চলে আসবে। জানিস তোর এমন রক্তাক্ত অবস্থা দেখে রিমি কান্না করেছিল। তুই জানলি কেমনে? রিমি আমায় কল করে কান্না করে বলছিল তোর অ্যাক্সিডেন্টের কথা। আমিও তোর এমন খবর শুনে কাজ ফেলে এখানে চলে আসি। তাহলে কি বেশি বেশি করে ফেললাম? করেছিস। আচ্ছা বলতো কে এমন কাজটা করলো? জানি না, তবে তবে কি? আমার চোখ বন্ধ হওয়ার আগে আমি কয়েকজন লোককে দেখি, তবে তাদের চেহারা ক্লিয়ার না রে, ঝাপসা দেখেছিলাম। রাস্তা হলে কি হতেও পারে। ওই দিকের কি খবর বলতো? খবর ভালো না রে, কেউ ভালো নেই। তবে একটা খুশির খবর আছে তোর জন্য। কি? মামা বাসায় এসেছিলেন এবং তার সাথে তার বড় বাগ্নি এসেছিল।
কি তুই সত্যি বলছিস তো? হ্যাঁ রে। রাজ আর রবিন যখন কথা বলছিল তখন রবিনের ফোন বেজে ওঠে। রবিন ফোন নিয়ে বাইরে চলে যায়। রবিন কল রিসিভ করে বলে, হ্যাঁ বল। ওপাশ থেকে কি বলছে কিচ্ছু শোনা যাচ্ছে না। রবিন হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, কি বলছো কি? আমি তো কালকে আসার সময় ও সবাইকে বাসায় দেখলাম, তাহলে বাসার বাইরে মানে? এক রাতের ভিতরে কি এমন হলো সবাই যে বাসা থেকে বের হয়ে গেলেন? রবিন ফোনের উপাস থেকে সব শুনে ফোন কেটে দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে আর পায়চারি করতে লাগলো। রাজ রবিনকে রাগান্বিত দেখে বলে, কি হয়েছে? তুই এমন রেগে আছিস কেন? কিছু না। রবিন, কি হয়েছে আমায় বল। তোর রেগে যাওয়া মানে কিছু একটা হয়েছে। বাড়ি থেকে কল এসেছিল। আঙ্কেল আন্টি ঠিক আছে তো? মা বাবা ঠিক আছে, কিন্তু আমি তো কালকে সবকিছু ঠিক দেখে এলাম। তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আসতে বল, আমি এখনই বের হব। আর আমার লোকদের সামনে আসতে বল। রাজ, তুই অসুস্থ এই অবস্থায়? রবিন, আমি ঠিক আছি। আমি তোকে যা বললাম সেটা কর। রাজের কথা শুনে রবিন তার ফোন বের করে কল দিল একটা নাম্বারে। উপাস থেকে কল রিসিভ করে সালাম দেওয়ার পর রবিন সালামের উত্তর দিয়ে বলে, গাড়ি নিয়ে এই হাসপাতালে চলে আসো এবং হেলিকপ্টার রেডি রাখতে বলো। আর হ্যাঁ, সবাইকে বলবি সিলেটে আসতে। কিছু সময় পর রাজ আর রবিন বসে আছে হেলিকপ্টারে। রাজ চোখ বন্ধ করে বসে আছে আর রবিন কাউকে কল দিয়ে কথা বলছে। তখন রাজ রবিনকে বলে, রবিন, তোকে তোর 6 বছর আগের পুরাতন কাজ শুরু করতে হবে এবং তোর লোকদের কাজে লেগে পড়তে বল। আরে না, আমি এখন আর এইসব কাজ করা ছেড়ে দিয়েছি। এখন সব করলে নিজের এতদিনের ইমেজ খারাপ হয়ে যাবে। রবিন, তুই জানিস আমি কোনো কারণ ছাড়া তোকে কোনো কাজ করতে বলি না। আমার কথা বিশ্বাস না হলে তুই তোর পুরাতন অ্যাকাউন্টে লগ ইন কর, তাহলে বুঝতে পারবি। আসলে রবিন 6 বছর আগে একটা দলের হয়ে হ্যাকিংয়ের কাজ করত, কিন্তু কয়েক বছর আগে এসব ছেড়ে দিয়েছে। রবিন রাজের কথা মতো তার পুরাতন অ্যাকাউন্টে লগ ইন করে। রবিন তার অ্যাকাউন্টে লগ ইন করার পর রাজের দিকে তাকিয়ে আছে অবাক চোখে। তখন রাজ বলে, কিরে, সত্যি বললাম তো? আমি এতদিন সন্দেহ করছিলাম, কিন্তু 2 দিন আগে সেটা ক্লিয়ার হয়ে গেলাম। তুই জানলি কি করে ভাই? এবার বল তুই কি করবি? আমি কি তোকে বলে দিব সব কিছু? বন্ধু, কিছু বলতে হবে না, আমি করে নিচ্ছি। হেলিকপ্টার ল্যান্ড হওয়ার আগেই আপডেট পেয়ে যাবি। কোথায় যাচ্ছি আমরা? তুই কি জানিস কোনো খবর ওদের? জেনেছি। রাজ রবিন কিছু সময় পর হেলিকপ্টার থেকে নেমে একটা গাড়িতে ওঠে। রাজ আর রবিন একটা গাড়িতে এবং রাজদের পেছনে 7 থেকে 8টি গাড়ি আসছে। কিছু সময় পর রাজ আর রবিন একটা বাড়ির সামনে এসে গাড়ি থামে। রাজ গাড়ি থেকে নেমে তার লোকদের কিছু ছবি ও কয়েকটা ঠিকানা দিয়ে তাদের কাজে লেগে পড়তে বলল। রাজ তার লোকদের বিদায় দিয়ে বাড়ির সদর দরজার সামনে এসে বেল দিল। কিছু সময় পর কেউ এসে দরজা খুলে দিল। তখন রবিন বলে, ভাবি, কেমন আছেন আপনি? ভালো আছি, কিন্তু তোমায় চিনলাম না তো। ভাবি, আমি রবিন। রবিন, তুমি রাহুলের ছোটবেলার বন্ধু, তাই তো? হ্যাঁ ভাবি, সবাইকে একটু নিচে আসতে বলবেন। কেন? কিছু কথা বলার ছিল। নিপুণ সবাইকে নিয়ে নিচে আসলে রবিনকে দেখে রাহুলের মা বাবা আরিফ নিপা সবাই বেশ অবাক হয়। তখন রবিন বলে ওঠে, নিপাপু, কেমন আছো তুমি? ভালো আছি। আর তুই সেই ফাজিল রবিন না? হ্যাঁ আপু, রাহুলের সাথে খেলতে এসে কতবার তোমার কানমলা খেয়েছি। তবে এখন সবকিছু অতীত হয়ে গেছে রে ভাই। এসব হলো কি করে আপু? এটা তো আমার মা বাবা আর ভাই বলতে পারবে। আমি তো কিছুই জানি না। আমিও জানি না। যাক, তোকে অনেক দিন পর দেখলাম। তোরা দুইটাই আমাদের বাড়িতে কত মারামারি করতি, বাড়িটা পুরো গরম থাকতো। এখন সবকিছু অতীত। আপু, যদি বলি কিছু অতীত হয়নি। আমার ভাইটা বেঁচে নেই। হ্যাঁ, এখনো তো সবকিছু অতীত। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সবার জন্য। কি গুড নিউজ? রাহুল ভিতরে আয়। রবিনের কথা শুনে সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে সবাই সদর দরজার দিকে তাকায়। তখনই সবাই দেখতে পায় একটি ছেলে টি শার্ট গায়ে, মাথায় ব্যান্ডেজ, ভেতরে প্রবেশ করে। তখন রবিন বলে, রবিন,
কিছু বুঝলাম না। কেউ? আর তুই রাহুল বললি মানে? আপু, এই হচ্ছে তোমাদের 7 বছর আগে হারিয়ে যাওয়া রাহুল। রবিনের কথা শুনে নিপা আপু এসে রাহুলের সামনে দাঁড়ায়। তারপর রাহুলের বাম হাতে কিছু একটা খোঁজ করতে থাকে। তখনই নিপা রাহুলকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাহুলও নিপাকে জড়িয়ে ধরে কান্না করছে। রাহুল নিপাকে ছেড়ে দিয়ে নিপার চোখে জল মুছে দিয়ে তার ভাবির সামনে গিয়ে বলে, ভাবি কেমন আছো? আমি কারোর ভাবি না। কে আপনি? ভাবি তুমি আমায় চিনতে পারছো না? আমি না তোমার ছোট ভাই। তুই যদি আমার ছোট ভাই হতি তাহলে কখনো আমায় ছেড়ে যাওয়ার কথা ভাবতি না। হয়েছে ডাক্তার, আফাদের এই গুসা করা মানায় না। আচ্ছা, আমার ভুল হয়েছে। আমি কি এখন তোমার পায়ে ধরবো? ধর। শখ কত, পারবো না। দাও আমার মাকে আমার কাছে দাও। ভাবির মেয়ের নাম জলি। রাহুল যখন নিপুণের পা জড়িয়ে ধরতে যাবে তখন নিপুণ রাহুলকে জড়িয়ে ধরে। রাহুলও তার ভাবিকে জড়িয়ে ধরে। রাহুল তার বাবা মায়ের সামনে গিয়ে বলে, মা বাবা কেমন আছো তোমরা? রাহুলের কথা শুনে মা বাবা কান্না করতে লাগলেন। রাহুল তার বাবা মাকে জড়িয়ে ধরে বলে, তোমরা কান্না করো না। তোমাদের চোখের জল যে আমার সহ্য হয় না। জানো না মা বাবার চোখের জল এলে ছেলে মেয়েদের ক্ষতি হয়? তোমরা চাও আমাদের ক্ষতি হোক? বাবা, তুই আমায় ক্ষমা করে দে। আমি যে অন্ধ হয়ে গিয়েছিলাম, যার জন্য তোর সাথে অমানুষের মতন আচরণ করেছি। মা, বললাম না আমার কিছু মনে নেই। আর তোমার এই কি হাল হয়েছে? খাওয়া দাওয়া করো না তুমি? বাবা, তোমারও দেখছি একই অবস্থা হয়েছে। তোর সাথে খারাপ ব্যবহার করেছি, তোকে বাসা থেকে বের করে দিয়েছি, তার জন্য আমরা এখন ঘর ছাড়া হয়েছি, নিজের পাপের শাস্তি পাচ্ছি এখন আমরা। বাবা, তোমার ছোট ছেলে এসে গেছে। তোমার বাড়ি, তোমার সব কিছু ফিরিয়ে দিব। চলো খাবার খাবো, খুব খিদে লেগেছে আমার। রাহুল, রিমি কল দিচ্ছে। কে রিমি? কেউ না। কি রে রবিন, সত্যি কথা বলবি না কানমলা খাবি? আরে খাবার দিবে না, জেরা করবে। তারপর সবাই খাবার খেতে বসে। খাবার খাওয়ার ফাঁকে নিপুণ বলে, রাহুল, তোর ভাইয়ার সাথে কথা বলবি না? হ্যাঁ, কথা তো বলতে হবে ওর সাথে। ও যে টাকার নেশে আসক্ত হয়ে গেছে, ওর টাকার নেশা থেকে ওকে ফিরিয়ে আনতে হবে। মানে কি বলছো কি রাহুল? টাকার নেশা মানে? ভাবি ও জাহিদ পারভেজের ছেলে সাইদের কাছ থেকে 5,000 কোটি টাকা ঋণ নিয়েছিল। টাকাগুলো ঋণ নিয়ে আবার ওদের কোম্পানিতে ইনভেস্ট করে, আর টাকাগুলো জাহিদ পারভেজ ও তার ছেলে মিলে আত্মসাৎ করে নেয়। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ওদের চাপে পড়ে বাবার থেকে লুকিয়ে বাড়ির দলিলে সাইন করিয়ে নিয়েছে। আর এখন তোমরা ঘর ছাড়া। কি বলছিস তুই রাহুল? বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করো তোমরা। কি রে আরিফ, রাহুল কি ঠিক বলেছে? আসলে মা, আমি তোর হাতে তো আমার টাকা পয়সা সব কিছু, তাহলে কেন তুই জাহিদের কাছ থেকে টাকা নিয়েছিস? তোর এখন এত কিসের টাকা প্রয়োজন? তোর টাকার নেশা এতটাই হয়েছে যে যার জন্য আমরা নিজের বাড়ি ছাড়তে হয়েছে। আচ্ছা, আমায় একটা কথা বলতো তুই, তাহলে কি টেন্ডারটাও কি তুই? ছি আরিফ, ছি। আর কত নিচে নামবে তুমি? টাকা নেশার কারণে তুমি আমাদের পথে নামিয়ে দিলে, এখন আবার আমাদের সব আশা ভরসা শেষ করে দিতে চেয়েছো? আমার এতদিনের কষ্ট তৈরি করা সব কিছু এভাবে শেষ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। যাকে বেশি বিশ্বাস করলাম সে আমাকে রাস্তায় নামিয়ে দিল। হায় রে কপাল আমার! সবাই আমার পাপের শাস্তি, সবই আমার পাপের শাস্তি। তোমার বড় ছেলে তো ভালো, নাও আরো বিশ্বাস করো। বাবা, আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। আমি ওদের সাথে অংশীদারত্বের ভিত্তিতে একটা বিজনেস শুরু করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম নিজের একটা বিজনেস শুরু করব, নিজে নিজে প্রতিষ্ঠিত হব, কিন্তু ওরা আমাকে এমনভাবে ফাঁসিয়েছে যা আমি কখনো ভাবতে পারিনি। তুই এই প্রতিদান দিলি আরিফ, আমাদের বিশ্বাসের মান সম্মান কিছুই রাখলি না, আমাদের মাথা গোজার ঠাঁইটাও তুই রাখলি না। মাগো, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করো তোমরা। বাবা মা, আমি যতদিন না পর্যন্ত ওই বাড়ি ওদের থেকে ফিরিয়ে নিয়ে না আসছি
ততদিন মা বাবা তোমরা সবাই এখন থেকে আমার বাড়িতে থাকবে। তোর বাড়ি মানে? কোথায় তোর বাড়ি? এই শহরেই আমার বাড়ি আছে, কালকে তোমাদের নিয়ে যাব। আচ্ছা, আমরা তো তোর লাশ পেয়েছিলাম, তাহলে ওই লাশটা কার ছিল? মানে আমার লাশ পাবে কোথা থেকে তোমরা? আমি তো আমাদের সামনে দাঁড়িয়ে আছি। ওটা আমি বলছি আন্টি, আমি সেদিন এসেছিলাম রাহুলের সাথে দেখা করার জন্য, কিন্তু এখানে আস্তে আস্তে রাত 12টা বেশি হয়ে যায়। আমি বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম বাড়ির পিছনের রাস্তা দিয়ে কেউ বের হয়ে যাচ্ছে। আমি মনে করেছিলাম কোনো চোর হবে, তাই কিছুটা দূরত্ব রেখে পিছন পিছন যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম ব্রিজের লাইটের আলোয় এটা রাতুল। যতক্ষণে আমি রাহুলের কাছে যাই ততক্ষণে রাহুল নদীতে ঝাঁপ দিল, আমিও ঝাঁপ দিলাম। কিছু সময় খোঁজাখুঁজির পর রাহুলকে পাই অজ্ঞান অবস্থায়। তারপর একটা গাড়ি করে রাহুলকে নিয়ে সিলেটের একটা হাসপাতালে আর তারপর বরিশাল হাসপাতালে নিয়ে যাই। রাহুলের মুখের কিছুটা অংশ কেটে যায় এবং রাহুলের মুখের কিছুটা পরিবর্তন হয়। সিলেট হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলে একটা অজ্ঞাত লাশকে রাহুলের লাশ বলে চালিয়ে দেই। এই 6-7 বছর রাহুল আর আমি একসাথে ছিলাম আর এখনো আছি। রবিন, তোর কাছে আমরা সবাই কৃতজ্ঞ রে বাবা। তুই না থাকলে আমি ছেলেটাকে হারিয়ে ফেলতাম। রাহুল আমার বন্ধু, রাহুলকে কি করে আমি অকালে এমন করে হারিয়ে যেতে দিতাম বলো? এই রাহুল, নে কথা বল তুই। কার সাথে কথা বলবো? রিসিভ করে কথা বল, বুঝতেই পারবি। হ্যালো। ওই রবিনের বাচ্চা, কল রিসিভ করছিস না কেন? আমি রবিন না, আমি রাজ। ওই শালা, তোর ফোন অফ কেন? কখনো থেকে আমি কল দিয়ে যাচ্ছি তোদের? ওই বদমেজাজি, আমি তোর শালা হলাম কি করে? তার মানে তুই এই কুত্তা, বেশি কথা বলবি না, তাহলে কিন্তু খুন করে ফেলবো। কই তোরা? হাসপাতালে গিয়ে পেলাম না। আমরা এখন সিলেটে আছি। সিলেট কেন? কাজে এসেছি। কি কাজ? সেটা রবিন বলবে। ওই রবিন, কথা বল। তারপর রবিন রিমিকে সবকিছু বুঝিয়ে বলে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবাই যখন নাস্তা করছিল তখন নিপুণ রাহুলকে বলে, আচ্ছা রাহুল, নিপা আপুর বিষয়ে কিছু বল আমাদের। আপু কেন আমাদের থেকে এত দিন দূরে ছিল? সেটা কিছুদিন পরে মামা আর আপু নিজেই বলবে। রাহুল মিস্টার বয় ও গ্র্যান্ড অফিসে এসে গেছে। মিটিং শুরু হতে কিছু সময় বাকি আছে। রবিন, কিসের মিটিং? আপু জানতে পারবে ধীরে ধীরে। একটু পরেই গাড়ি আসবে, তোমরা বাসায় চলে যেও। আসি আমরা। রাহুল আর রবিন বের হয়ে যায় বাসা থেকে। রাহুল গাড়ি চালাচ্ছে, তখন রবিন বলে, এই দেখ কালকে কি কথা হয়েছে ওদের সাথে। রবিন, আমার বিশ্বাস আছে তোর উপর, তাই আমার এসব দেখা লাগবে না। রাহুল, আজকে রানীমা বাংলাদেশে আসবে। কয়টার দিকে বাংলাদেশে আসবেও? বিকেল 4টা ফ্লাইটে। আসতে দে। আর শোন, লোক পাঠিয়ে নিতুকে এখানে নিয়ে আয়। বলা লাগবে না, আমি লোক পাঠিয়ে দিয়েছি। রাহুল আর রবিন অফিসে আসা মাত্রই মিস্টার রয় আর গ্লেন এর সাথে মিটিং শুরু হয়। রাহুল মিস্টার রয় আর গ্লেনকে তাদের কোম্পানির তৈরি সকল প্রেজেন্টেশন, তাদের পণ্য সম্পর্কে মানুষের ধারণা কেমন, পণ্যের উৎপাদন প্রক্রিয়া আর গুণগত মান সব কিছু দেখাচ্ছিল। আর রবিন রাহুলকে সাহায্য করছিল। রাহুল, রবিন, গ্লেন আর রয়কে সবকিছু এক্সপ্লেন বসেছিল তাদের থেকে রেসপন্স পাওয়ার জন্য। তখন একজন আরেকজনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, কিরে রবিন, কিছু বলছে না কেন? কি রকম করে সবকিছু দেখছে? এই অর্ডারটা না পেলে আমাদের প্রচুর লসের মধ্যে পড়তে হবে। মনে হয় আমাদের প্রেজেন্টেশন ওদের ভালো লাগেনি। আরে এত তাড়াতাড়ি হেরে যাচ্ছিস কেন? দেখি কি বলে। আরে দেখছিস না কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে? বাইরে সাংবাদিকরা দাঁড়িয়ে আছে। যদি 19-20 হয় তাহলে আমাদের কোম্পানির লালবাতি জ্বলে উঠবে। চুপ শালা, চুপ। রাহুল আর রবিন বাসায় এসে সবার সাথে খাবার খাচ্ছিল। তখনই সবাই শুনতে পায় নিউজে বলছে, এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো কোম্পানির সাথে রাশিয়ার মতো উন্নত দেশের টপ কোম্পানি লুকাইলাও কাজ করতে চলেছে। 40 বছরের বাংলাদেশের ইতিহাস এই অসম্ভব কাজটা সম্ভব করে দেখিয়েছে আর চৌধুরী কোম্পানি। এই অল্প সময়ে নিজেদের কাজের প্রমাণ দেখিয়েছে এই কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে সফল কোম্পানির তালিকায় প্রথম স্থান দখল করে নিল আর চৌধুরী কোম্পানি। নিউজটা দেখে রাহুলের বাবা বলেন,
অনেক ইচ্ছা ছিল এই কোম্পানিটার সাথে কাজ করার, কিন্তু সেটা আর হলো না। কাজটা করতে পারলে আমরা এখন ওই আর চৌধুরীর কোম্পানির জায়গায় থাকতাম। বাবা, শুনেছি এবারে টেন্ডার ওই কোম্পানি জমা দিবে। আচ্ছা বাবা, যদি তোমার কখনো সুযোগ আসে তাহলে তুমি কি কাজ করবে ওদের সাথে? এসব কথা বলে কি আর লাভ হবে? এটা তো আর সম্ভব না। যদি সম্ভব হয় তুমি বলো করবে কি না। কেননা ওদের সাথে কাজ করতে পারলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। তৈরি থেকেও কাজ করার জন্য। আর মিস্টার আরিফ চৌধুরী, নিজেকে শুধরে নিয়ে কাজে লেগে পড়ো। এটাই কিন্তু শেষ সুযোগ। সিঙ্গাপুর থেকে ফিরে কাজ করতে হবে কিন্তু অনেক। সিঙ্গাপুরে যাবে কেন? ভাবির সাথে সিঙ্গাপুরে যাবে। সিঙ্গাপুর যাব কেন আমরা? ভাবি আর কত করবে তুমি এই পরিবারের জন্য? আর কত নিজের ক্ষতি করবে? এবার নিজের দিকে তাকাও, নিজের মেয়েটার দিকে তাকাও। নিজের ক্ষতি করবে মানে? কি হয়েছে নিপুণের? ভাবি, তুমি বলবে না আমি বলবো? রাহুল, আমার কি ক্ষতি হবে? তুই কি সব বলছিস? আরে রাহুল, মজা করে বলছে কথাগুলো। ভাবি, আমরা সব কিছুই জানি। ভাবি, আমি সব জানি। ডাক্তার আঙ্কেল আমায় সব বলেছেন। কি হয়েছে নিপুণের? ডাক্তার আঙ্কেল কি বলেছে? আচ্ছা মা, তুমি জানো না ভাবির কি হয়েছে? ভাবি তো তোমার এই পরিবারের সবার জন্য কত কষ্ট করেছে। না তো, আমি তা জানি না। কি হয়েছে নিপুণের? মা, ভাবির ব্রেন টিউমার, যা ভাবি কাউকে বলেনি। বরিশালে একটা অনুষ্ঠানে আমার ডাক্তার আঙ্কেলের সাথে দেখা হয়। কথায় কথায় তার হাতে থাকা একটা ফাইলের দিকে আমার চোখ পড়ে, আর আমি ভাবির নাম ও ছবি দেখতে পাই। ডাক্তার আঙ্কেলকে জোর করলে আঙ্কেল বাধ্য হয়ে আমায় সব কিছু খুলে বলেন। সেদিন এমন একটা নিউজ শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারপর ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে সিঙ্গাপুরে ভাবির অপারেশনের ব্যবস্থা করি, আর কালকে সকালে ভাইয়া আর ভাবি সিঙ্গাপুরে চলে যাবে। কি রে নিপুণ, রাহুল কি সত্যি বলছে? তুই কি আমাদের নিজের মা বাবা মনে করিস না? আসলে মা, বোমা, এটা তোমার থেকে আশা করিনি। তুমি আমার থেকে এমন একটা রোগের কথা লুকিয়েছিলে। বোমা, তুমি না একজন ডক্টর, তুমি তো জানো এই রোগের ভয়ানকতা। ভাইয়া, তুইও জানিস না? আচ্ছা, তুই কি মানুষ? নিপুণ, তুমি তো আমাকে কিছু বলনি। তুই না স্বামী? তাহলে তোকে বলতে হবে কেন? তোর শরীর খারাপ হলে ভাবি ঠিকই জানতে পারে, কিন্তু তুই? আচ্ছা, তুই কি কখনো স্বামীর অধিকার অর্জন করতে পেরেছিস? ছুটেছিস তো শুধু টাকার পিছনে, না পালন করেছিস স্বামীর দায়িত্ব, না বাবার দায়িত্ব। সেটা করবে কেন? টাকার পেছনে ছুটবে, কাকে কি বলবে সেটা জানে না। মা বাবার কারণে নষ্ট হয়ে গেছে পুরো। নিজের বইয়ের শরীর খারাপ এটা বুঝতে পারেনি। ও কি মানুষ? সবাই যখন কথা বলছিল তখনই বাসায় নিতু আর রিমি আসে। নিতু এসে তার বাবা মায়ের সাথে কথা বলে নেয়। রাহুলকে দেখতে পেয়ে নিতু বলে, ভাইয়া আপনি এখানে? তুই রাহুলকে চিনিস? রাহুল মানে? আরে ইনি আমাদের কলেজের সিনিয়র রাজ ভাইয়া। উনি সেদিন আমায় সাইদের হাত থেকে বাঁচিয়েছিলেন। ভাইয়া না থাকলে সাইদ আমার সাথে সেদিন কি করতো একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। না রে মা, ওই হচ্ছে আমার হারিয়ে যাওয়া রাহুল। কি ওই সাইদের সাহস হলো কি করে তোর গায়ে হাত দেওয়ার? আমি তো ওই সাইদকে। এই যে এখন শুরু হলো তার নেতাগিরি। ভাইয়া শান্ত হ। সাইদকে আমি মেরেছি, এরপর সাইদ আর কিছু করতে পারবে না। সাইদ এখন কোমায় আছে, এত সহজে আর ফিরবে না। ভাইয়া মানে? তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না আমি রাহুল? আমার কেমন যেন গুলিয়ে যাচ্ছে সবকিছু। আয় আমার পাশে, না হলে কান টেনে হাতির মতো লম্বা করে দিব। ভাইয়া। নিতু রাহুলকে ভাইয়া বলে জড়িয়ে ধরে। রাহুল নিতুর সাথে কথা বলছিল, তখনই সবার নজরে পড়ে রিমির দিকে। তখন নিপা আপু বলে, নিতু ওকে? রাহুল, আমি বলবো কি? আমি বলছি, আমিও হলাম রিমি। আমার বাড়ি বরিশালে। আমি রবিন আর রাজ একই কলেজে একই ডিপার্টমেন্টে পড়ি। নিপুণ একসাথে পড়ো মানে? কি ব্যাপার দেবরাজ? নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ভাবি আর পড়া হয়নি, তাই আমি আর রবিন মিলে আবার পড়া শুরু করি। আর তখনই রিমির সাথে পরিচয়। নিপুণ, এবার তাহলে তোমার সঙ্গী আসতে চলেছে এই বাড়িতে। আমাদের তাহলে পছন্দ হয়েছে। তাহলে কি রাহুল আমি ঘটকের দায়িত্ব পালন করতে পারি? অনেক হয়েছে, আমাকে কথা বলতে দাও ওর সাথে। এইদিকে
আসো মা, তুমি আমার পাশে এসে বসো। মা কি বলছো তোমরা? তোমরা যা ভাবছো সেটা সত্যি না। তাহলে কি সত্যিটা আমি বলবো রাত 12টা? রবিন চল তো, অনেক কাজ আছে এখন। আপুর বিয়ে কি? শাল্লা চল তো। রাহুল রবিনকে নিয়ে বাইরে এসে ইচ্ছে মতো মারতে লাগলো, আর রবিন বাচ্চারা চিৎকার করছে। তখনই হঠাৎ করে রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করতেই শুনতে পেল। কেমন আছো জানেমান? কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমায়? তোমার এক্স গার্লফ্রেন্ড। আমার এক্স দিয়া। যাক, মনে আছে আমায় তোমার। মনে থাকবে না? তোরা তোর বাপের থেকে অনেক হিসাব তুলতে হবে যে। দেখা করবে আমার সাথে? তোমায় দেখতে আমার খুব ইচ্ছে করছে। কোথায় দেখা করবি? কালকে জল্লার পার ওয়াকওয়েতে বিকেল 5টা। আচ্ছা। কে কল দিয়েছিল? দিয়া। কোথায় যাবি? কালকে বিকেলে দেখা করতে যাব। আর শোন, রিমিকে আমাদের সাথে নিয়ে যাব কালকে। কেন? গেলেই দেখতে পাবি। খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে। অন্য ডালে সুখ না পেয়ে আবার খাঁচায় ফিরে এলো রে। আহারে আহারে। তুই গান গাইছিস? কালকে তুইও সেখানে একটা জিনিস দেখে গান গাইবি, দেখে নিস। রাহুল আর রবিন কিছু সময় কথা বলে বাসায় চলে আসে। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবাই নাস্তা করে নিল। তারপর রাহুল, রবিন, আরিফ আর নিপুণকে নিয়ে রওনা দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাহুল সমস্ত ফর্মালিটি শেষ করে যখন আসতে যাবে, তখন নিপুণ রাহুলকে বলে, রাহুল ভাই আমার, আমি যদি আর ফিরে না আসি তাহলে আমার মেয়েটাকে দেখে রাখিস। ভাবি তুমি কি বলছো এসব? তোমার কিছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। তোমার মেয়েকে তো তুমি দেখবে। আমি ডাক্তার, আর আমি জানি আমি কোন পর্যায়ে আছি। ভাবি তুমি সুস্থ হয়ে যাবে। তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো? তুমি নিজেকে শক্ত রাখবে। আর নিজের মেয়ের জন্য তোমায় বাঁচতে হবে, তোমার স্বামীর জন্য বাঁচতে হবে, আমাদের এই সংসারের জন্য তোমায় বাঁচতে হবে। ওই হাদারাম দেখে রাখবি, কোনো সমস্যা হলে কল দিবি। আর আমার মা টাকে দেখে রাখবি। মনে হচ্ছে বউ বাচ্চা তোর। আরে ভাই, আমি আছি তো দেখার জন্য। ভাইয়া তোর বাইকে বিয়ে দিয়ে দাও। চুপ শালা, সাবধানে যাবে। এয়ারপোর্ট থেকে রাহুল আর রবিন অফিসে চলে যায়। বিকেলবেলা রাহুল আর রবিন বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে রেডি হয়ে নেয়। রাহুল রবিনকে বলে, রিমিকে নিয়ে আয় তুই, আমি গাড়িতে আছি। আমি নিয়ে আসবো? হ্যাঁ তুই নিয়ে আয়, আমি গেলাম। রাহুল গাড়ির কাছে গিয়ে ফোন বের করে, কাউকে কল দিয়ে কথা বলছে। কিছু সময় পর রবিন আর রিমি বাসা থেকে বের হয়ে আসে। রাহুল কথা বলা শেষ করে ইশারা করে গাড়িতে বসার জন্য। রিমি, রবিন গাড়িতে বসলেই রাহুল গাড়ি চালানো শুরু করে। তখন রিমি বলে, কোথায় যাচ্ছি আমরা? কাজে যাচ্ছি। মিথ্যা বলছি কেন, সত্যিটা বল। কি সত্যি? রাহুল তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। কি ওই বজ্জাতেরও গার্লফ্রেন্ড ছিল? কেন আমার গার্লফ্রেন্ড থাকতে পারে না? না তোমার মতো রাক্ষসী থাকবে? রবিন, আমি কি কোনো বজ্জাতের সাথে কথা বলছি? আমার বিষয়ে কথা বলছে, আবার বলছে আমার সাথে কথা বলছে না। রিমি আর রাহুলের ঝগড়া শুনে রবিন মিটমিট করে হাসছে। তখন রিমি বলে, শালা মন চাচ্ছে তোকে জেলের। ওই শালা হাসছিস কেন? হাসি থামিয়ে গাড়ি থেকে নাম। রাহুল, রবিন, রিমি গাড়ি থেকে নেমে ওয়ার্ক ওয়েতে হাঁটাহাঁটি করছিল। তখনই দেখতে পায় দিয়া আসছে। দিয়া এসে রাহুলকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো জানেমান? কতদিন পর তোমায় জড়িয়ে ধরলাম বলো তো। আহ, কি যে শান্তি পাচ্ছি আমি। 6 বছর 6 মাস 6 দিন পর। বাহ, তুমি মনে রেখেছো দেখছি। মনে তো রাখতেই হবে। রাহুল দিয়াকে তার কাছ থেকে ছাড়িয়ে নিল, আর রিমি চোখ গরম করে দিয়ার দিকে তাকিয়ে আছে। দিয়া রিমির দিকে তাকিয়ে বলে, মেয়েটা কি তোমার? আমরা একসাথে পড়ি, আর মেয়েটাকে তুমি ভালো করে চিনো। আচ্ছা তাই নাকি? তা কে মেয়েটা? সেটা একটু পরে জানতে পারবে। বলো কি বলতে চাও তুমি? জানেমান, তুমি তো মাস্টার স্ট্রোক গেম খেললে আমাদের সাথে, বুদ্ধি করে নিজের বোনকে বাঁচিয়ে নিলে, এখন আবার পরিবারকেও বাঁচিয়ে নিতে চাইছো। মাস্টার রানীর সাথে ছিলাম, তাই শিখে গেছি। বাহ, ভালোই তো স্মার্ট হয়েছো দেখতে পাচ্ছি। সবই তোমার জন্য জানেমান। মন চাচ্ছে তোমায় এখন আই লাভ ইউ বলি। তোমার সাথে দেখা না হতে পারে জানেমান। মানে? চোরের 10 দিন আর সাধুর 1 দিন, কথাটা মনে আছে তো তোমার জানেমান? দিয়া কিছুটা সময় চিন্তা করে রাহুলকে উদ্দেশ্য করে বলে ওঠে,
তোর সাথে পরে কথা হবে, আর সেটা হবে। ওয়েট জানেমান ওয়েট। রিমি, তোমরা যেই রানিমাকে খুঁজছিলে এই হলো সেই রানিমা। কি? হ্যাঁ, প্রমাণ দেখতে চাও তুমি? হ্যাঁ। ওর হাতে 3 স্টার ট্যাটু আর ঘাড়ের পিছনে রানিমা লেখা আছে। রিমি গিয়ে দিয়ার হাত চেক করতেই রাহুলের কথা মতো সব কিছু দেখতে পায়। আর তখনই রিমি তার পেছন থেকে পিস্তল বের করে দিয়ার মাথায় তাক করে। তখনই পুলিশ ও আর্মি সদস্যরা ঘিরে ফেলে চারিদিক। তখন রাহুল বলে, জানেমান কেমন দিলাম? বলেছিলাম এই দেখাই আমাদের শেষ দেখা হবে। তুই জানলি কি করে আমি যে রানিমা? কারণ আমি আজ থেকে 6 বছর আগে তোর হাতে এবং ঘাড়ের পিছনে রানিমা লেখা দেখেছিলাম। আর তুই যেদিন তোর বাবার সাথে কথা বলছিলি সেদিন আমি তোর বাবা ফোন ট্যাপ করে সকল কথা শুনে নেই। আমার অপরাধ কি? ড্রাগস ডিলার ও কন্ট্রাক্ট কিলার রানিমা, আপনার অপরাধ কি আপনি জানেন না? আর এই মেয়ে কে? এই হলো ইন্টারপোল সিনিয়র অফিসার নির্মিতা চৌধুরী, রিমি। ধন্যবাদ বজ্জাত। কি বললে? বন্ধু, আমার গান গাইতে ইচ্ছে করছে। শালা, তোর গান গাইতে মন যাচ্ছে এখন? ওরে বেইমান, রাহুল কোন গানটা গাইবো? তোর ইচ্ছে? কাঁচা ব্যাঙে পাখি উড়ে গেছে রে, অন্য ডালের সুখ না পেয়ে আবার খাঁচায় ফিরে এলো রে। আহারে আহারে, অফিসার নিয়ে যান। শালা, তোরে তো। আয় তরে ভিতর নিয়ে যাই তো। সরি, তো চলুন মিস দিয়া ওরফে রানিমা। রাহুল বসে হাসতে শুরু করে। তখনই রবিন এসে রাহুলের কাঁধে এসে হাত দিল। রাহুল ও রবিনকে নিয়ে বাসায় চলে আসে। খাবার টেবিলে নিউজটা সবাই দেখতে পায়। তখনই নিতু বলে, ভাইয়া, সেদিন কি দিয়া আপু তোর সাথে কি করেছিল? হ্যাঁ ভাই, বলো কি করেছিল তোর সাথে? সেদিন আমি রুমে বসে ফোনে গেম খেলছিলাম। দিয়া আমার সাথে কিছু কথা বলে চলে যায়। আর গেম খেলার সময় কারোর সাথে কথা বললে ও আমার চোখ ফোনের স্ক্রিনে। হঠাৎ করে দিয়া এসে আমায় জড়িয়ে ধরে আমার মুখে শরীরে খামচাতে শুরু করে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন দিয়া নিজের জামা ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। কিছু বলার আগেই মা বাবা ভাইয়া রুমে আসে। আর দিয়া গিয়ে বাবা মাকে মিথ্যে কথা বলে ন্যাকা কান্না করতে লাগলো। বাবা মা ভাইয়া আমার কথা না শুনেই আমায় মারতে লাগলো। হঠাৎ করে দিয়া এমনটা করলো কেন? দিয়া আমাকে ভালোবাসতো, আমাকে প্রপোজ করে, কিন্তু আমি না করে দেই। এর বদলা নিতেই ও এমন একটা কাজ করে। সেদিন আমি মা বাবাকে বলেছিলাম ভাইয়ার কথাটা শোনো, কিন্তু তারা তো নিজের ছেলের থেকে পরের মেয়েকে বেশি বিশ্বাস করলেন। আর এখন শুনতে পাচ্ছ তো তোমরা? এভাবেই চলে যায় কিছুদিন। নিপুণের অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে। নিপুণরা আসতে চেয়েছিল, কিন্তু রাহুল বলেছে কয়েকদিন সিঙ্গাপুর থেকে ঘুরে আসার জন্য। কালকে মাইনিক ও পাথরের টেন্ডার পাস হবে। এই নিয়ে রাহুল ও রবিন তার বাবার সাথে কথা বলছে। বাবা কালকে রেডি থেকো, এক জায়গায় যেতে হবে। কোথায় যাব? সকালেই জানতে পারবে। এদিকে জাহিদ পারভেজ জিপি দিয়ার সাথে জেলে কথা বলছে। বাবা, কাজ কি এগোচ্ছে? হ্যাঁ রে মা, আমার কথা হয়েছে। ওরা 55% আর আমরা 45%। এটা পেয়ে গেলে আমি বের হয়ে ওই রাহুলের পরিবারকে শেষ করে দিব। হ্যাঁ রে মা। সাইদের কি খবর? সাইদ এখনো কমায় রে মা। চিন্তা করো না। সবাই বসে আছে ম্যাজিস্ট্রেটের অফিসে আর অপেক্ষা করছে কারা টেন্ডার পেয়েছে সেটা জানার জন্য। জাহিদ এবং তার লোকেরা নানান কথা বলছে। রাহুল আর তার বাবা আর রবিন মুখটা কালো করে বসে আছে। কিছু সময় পর ম্যাজিস্ট্রেট বলেন, এইবারের টেন্ডার পাওয়ার জন্য অনেকেই টেন্ডার জমা দিয়েছেন, কিন্তু টেন্ডার পেয়েছে একটা কোম্পানি। যেই কোম্পানি টেন্ডার পেয়েছে তার নাম হলো নীলা গ্রুপ অফ কোম্পানি। সবাই নামটা শুনে বেশ অবাক হয়ে যায়। তখনই সবাই সামনে তাকিয়ে দেখতে পায় নিপা, নিতু আর নীলা চৌধুরী আসছে। রাহুলের বাবা তো এটা দেখে বেশ অবাক হন। সমস্ত ফর্মালিটিস শেষ করে রাহুল সবাইকে নিয়ে বের হয়। রাহুল জাহিদ পারভেজকে বলে, এতদিন চুরি বাটপারি করে অনেক টাকা খেয়েছে, কিন্তু এখন আর না। এবার সব টাকা উসুল করে নিব। তুই যেভাবে দলিলে বাবার সাইন নিয়েছিলি ঠিক সেইভাবে আমি নিয়ে নিলাম। তুই আমার নানিকে মেরে আমার উপর দোষ দিয়েছিলি, আর আপু সেটা দেখে নেওয়াতে আপুকে মারার জন্য উঠে পড়ে লেগেছিলি। কি বলছিস কি রাহুল? মা তো পানিতে ডুবে মারা গিয়েছিলে, তাহলে?
না মা, ওই জাহিদ পারভেজ আমার চোখের সামনে নানিকে গলা টিপে মেরেছিল। আমি দেখে ফেলাতেই আমায় মেরে ফেলতে চেয়েছিল। তারপর রাহুল মামার সাথে প্ল্যান করে আমায় অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয়। আমার জন্য রাহুল হয়ে যায় সবার কাছে খুনি, অপয়া, মুখ পোড়া। জাহিদ তোকে তো আমি জুতা পেটা করা উচিত তোকে। তুই কিন্তু ঠিক করিসনি। জেলের ভাত খেয়ে শেষ কর, তারপর বলিস অফিসার নিয়ে যান এই জাহিদ পারভেজকে। রাহুলের কথা শুনে পুলিশ সদস্যরা এসে জাহিদ পারভেজকে ধরে নিয়ে যায়। রাহুল বাসায় চলে আসে। তখন রাহুলের বাবা বলেন, তুই কী সব করছিস? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে রাহুল। একটু খুলে বলবি তুই কে? আমি বলছি রাহুল আসলে কে? তুমি এখানে? আমি বাংলাদেশের টপ 1 ও বিখ্যাত আর চৌধুরী কোম্পানির 50% শেয়ারের মালিক রাহুল, আর বাকি 50% শেয়ারের মালিক রবিন। নীলা গ্রুপ অফ কোম্পানির কর্ণধার রাহুল চৌধুরী। রিমের কথা শুনে রাহুলের বাবা মা কান্না করতে লাগলেন। তখন রাহুল তার বাবা মায়ের কাছে গিয়ে বলে, বাবা মা তোমরা খুশি হওনি? তোমরা কান্না করছো কেন? আমরা অনেক খুশি হয়েছি রে বাবা। সব বাবা মাই তো চায় তার ছেলে সমাজে প্রতিষ্ঠিত হোক। তুই প্রতিষ্ঠিত হয়েছিস, কিন্তু আমাদের কোনো অবদান নেই তোর পিছনে। আমরা ছোট থেকে অত্যাচার করে গেছি। তুই এত দূর নিজেকে নিয়ে এসেছিস তোর নিজের চেষ্টায় ও রবিনের সাহায্যে। রবিন, এদিকে আয়। বাবা রবিন, তুই আমায় ক্ষমা করে দে। আমি তোর সাথেও খারাপ ব্যবহার করেছি। আন্টি কি যে বলো না তুমি। তুমি আঙ্কেল শুধু দোয়া করো আমরা দুই বন্ধু যেন এভাবে একসাথে থাকতে পারি। আহা আপু। আমার দোয়া লাগবে না? আরে লাগবে তো আপু, তুমিও দোয়া করো। সবার কথা বলা শেষ হলে আমার বাবা মায়ের সাথে পরিচিত হয়ে নাও। তারপর সবাই রিমির মায়ের সাথে পরিচয় হয়ে নিল। রবিন রাহুল চলে যায় সেখান থেকে। রিমি ও রিমির বাবা মা কথা বলে চলে যান। রাতে সবাই খাবার খেতে বসেছেন। তখন রাহুলের বাবা বলেন, রাহুল, আর 2 দিন পর তোমার আর রিমির বিয়ে। আমি কথাটা শুনে কাশতে শুরু করলাম। বাবা কি বলছো? আর কোনো কথা না, রবিন আমাদের সব বলেছে। বিয়ে ফাইনাল মানে ফাইনাল। ওই শালা কি করেছিস? হা 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 বন্ধু। দাঁড়া, আমার একটা শর্ত আছে। কি শর্ত? রবিন আর নিতোর বিয়ে দিতে হবে। মানে? দুইজন দুজনকে ভালোবাসে 4 বছর ধরে। কিরে রবিন, নিতু রাহুল কি সত্যি বলছে? আসলে আপু বাবা, নীরবতা সম্মতির লক্ষণ। বিয়ের 2টা 1 তারিখেই আয়োজন করো। সবাই যখন কথা বলছিল তখনই বাসার লাইটগুলো নিভে যায়। সবাই যখন মোমবাতি জ্বালাতে যাবে তখনই নিপুণ বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ রাহুল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন ভাই। শুভ জন্মদিন ভাইয়া। শুভ জন্মদিন বন্ধু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাবি, আমি ভুলেই গিয়েছিলাম আজকে আমার জন্মদিন। ভাই, তোর বিয়ের খবর শুনে এলাম। তারপর সবাই মিলে কেক কেটে রাহুলকে খাইয়ে দিল। রাহুল যখন রুমে আসে তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যালো। শুভ জন্মদিন বজ্জাত। ধন্যবাদ রাক্ষসী। কি করছিস বজ্জাত? বসে আছি। বিয়ের শপিং কবে করব? নিজের টাকা দিয়ে শপিং করো, আমার একটা টাকাও হাতে নেই। শালা কঞ্জুস। তুমি কি কম? বিয়েটা হয়ে যাক তারপর বুঝবি। করবো না বিয়ে। কি বললি? ঠিক। তুমি এখানে? আমার জামাইয়ের জন্মদিন আমি কোথায় থাকবো? দেখো বাইরে সবাই আছে, তোমায় আমায় একসাথে দেখলে ভুল ভাববে। চলো না ভুলটা করে নেই। মা চলুন আমরাও চলে যাই। ওদের ভুল দেখে আমাদের কি লাভ? ওদের ভুল ওরা করে নিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে খুব তাড়াতাড়ি।